তো আজকে আমরা মেডিকেল কেমিস্ট্রি যে পরীক্ষাটা 2025 সালে হয়েছিল তার কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। আমাদেরকে প্রথম যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত হবে। মনে রাখবা যখন এসটিপি বলবে তখন এটা 22.4 লিটার দাঁড়াবে। তাহলে এসটিপির জন্য স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার এই রাশিটা থাকে। স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা কত? এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং প্রেসারের ভ্যালুটা হবে 1 এটিএম। অ্যাট দিস মোমেন্ট আমরা বলতে পারি এর মধ্যে থাকা আয়তনের ভ্যালুটা হবে 22.4 লিটার। ঠিক আছে, আমাদের পরের প্রশ্নটা হচ্ছে FeCl3 দ্রবণের সাহায্যে কোনটিকে শনাক্ত করা যাবে। এটা জৈব যৌগ থেকে আসা একটা প্রশ্ন। এর মাধ্যমে আমরা ফেনলকে শনাক্ত করতে পারবো। কাকে শনাক্ত করতে পারবো? ফেনলকে শনাক্ত করতে পারবো। পরবর্তী প্রশ্নটা হচ্ছে শুষ্ক কারক ও নিরোধক পদার্থ হিসেবে ক্রিয়া সম্পাদন করে কে। এখানে তোমার মনে রাখতে হবে P2O5 ফসফরাস পেন্টাঅক্সাইড, ইনি হচ্ছেন এক ধরনের শুষ্ক কারক এবং নিরোধক পদার্থ অ্যাট দ্য সেম মোমেন্ট। এরকমই শুষ্ক কারক এবং নিরোধক পদার্থ আরো কিছু আছে, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4। যে রাসায়নিক দ্বারা খাদ্যদ্রব্যে ফরমালিনের উপস্থিতি নির্ণয় করা হয়। মনে রাখবা ভাইয়া, ফরমালিন হচ্ছে একটা সিএইচও কেমিক্যাল। এখন সিএইচও কেমিক্যালগুলোকে আমরা বেসিক্যালি হচ্ছে কার্বনিল যৌগ বলে থাকি। তাহলে কি যৌগ বলি আমরা এটাকে? কার্বনিল যৌগ। তাহলে কার্বনিল যৌগ যদি আমরা শনাক্ত করতে চাই, এই ক্ষেত্রে দুই ধরনের কার্বনিল পাওয়া যায়। একটা হচ্ছে যাদের মধ্যে সিএইচও মানে অ্যালডিহাইড গ্রুপ থাকবে, আরেকটা হচ্ছে যাদের মধ্যে সিও গ্রুপটা থাকবে মানে কিটোন গ্রুপটা থাকবে। এই দুইটা কার্বনিল শনাক্ত করার জন্য 2,4-DNPH এর দরকার পড়বে আমাদের এখানে। 2,4-DNPH হচ্ছে এটার আসল অ্যান্সার। আমরা যদি পরের প্রশ্নটায় যাই, বায়ুমণ্ডলের যেই স্তরে প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটে তাকে আমরা কি নামে ডাকবো? মনে রেখো, প্রাকৃতিক দুর্যোগগুলা সব সময় ট্রোপোস্ফিয়ারের মধ্যে ঘটে। তার মানে ন্যাচারাল যেই ক্যালামিটিস গুলা আছে, ন্যাচারাল ক্যালামিটিস গুলা কোথায় ঘটবে? এটা ঘটবে হচ্ছে ট্রোপোস্ফিয়ারে। সবচাইতে শান্ততম যেই লেয়ারটা থাকবে এটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। তার মানে শান্ত মণ্ডল নামে যাকে ডাকা হবে সেটা স্ট্রাটোস্ফিয়ার, এবং যেখানে ঝড়ঝঞ্ঝা ইত্যাদি ঘটবে সেটা হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ার। অ্যান্সার হচ্ছে ট্রোপোস্ফিয়ার। রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুতে যে পরিবর্তন ঘটে সেটা আসলে কি? দেখো, প্রত্যেকটা পরমাণু রাসায়নিক বিক্রিয়া কেন করে? ওর যেন লাস্টের শেলে ইলেকট্রন সংখ্যাটা তোমার কিছুটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের সমতুল্য হয়, তাই না? তাই এখানে মেইনলি চেঞ্জেসটা ঘটবে হচ্ছে ইলেকট্রন সংখ্যায়। কিসের মধ্যে চেঞ্জ ঘটবে? ইলেকট্রন সংখ্যার মধ্যে চেঞ্জেসটা ঘটবে আসলে। আচ্ছা, আমরা পরের অ্যান্সারটায় যাচ্ছি। বাংলাদেশের সুপার সাইক্লোনে বাতাসে ঘন্টায় গতিবেগটা কত দাঁড়াবে? আচ্ছা, এইটা একটা ট্রিকি কোশ্চেন ছিল। এইটা একটু ভেতর থেকে আসা প্রশ্ন। 220 কিলোমিটার প্রতি ঘন্টা বাংলাদেশে যে সুপার সাইক্লোনটা হয়, এখানে বাতাসের ঘন্টায় গতিবেগ দাঁড়াবে 220 কিলোমিটার প্রতি ঘন্টায়। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। যে সকল পরমাণুর ভর একই ধরনের হবে, তার মানে ভর একই কিন্তু পারমাণবিক সংখ্যাটা ভিন্ন, তাদেরকে কি নামে ডাকবা? দেখো, ভর যদি সেম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এইটা বার হবে, এবং নামটা কি? আইসো বার হবে। ঠিক আছে, নামটা কি হবে? আইসো বার। দেখো এখানে আইসো বার আছে, তাই না? এখানে তোমার ভরটা হচ্ছে একই রকম। যদি টোপ বলে তাহলে এখানে প্রোটনটা হচ্ছে একই রকম থাকবে। আর আইসোটোন বলা মানে হচ্ছে যেখানে নিউট্রনটা তোমার একই রকম থাকে। আইসোমার মানে যেখানে আণবিক সংকেত যেটা, ওই সংকেতটার মধ্যে চেঞ্জেসটা আসে। দেখো, গঠনগত ভিন্নতার জন্য আমরা আইসোমার পেয়ে থাকি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আইসোবার। পরের প্রশ্নটার দিকে তাকানো যাক। যে সকল পরমাণুর ভর একই। আচ্ছা, তো এখন আমরা যে প্রশ্নটা সলভ করব সেটা হচ্ছে আমাদের এখানে আসা 500 মিলিলিটার যে সলিউশনটা আছে, এই 500 মিলিলিটার সলিউশনটা কতটুকু আছে দেখো, 5% আছে, তাই না? তোমাকে জিজ্ঞেস করেছে এখানে NaOH এর মেইন পরিমাণটা কত দাঁড়াবে। আচ্ছা, আমরা যদি 5% এই ওয়ার্ডটুকু নেই, তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, এটা হচ্ছে W/V এর মান।
কত পার্সেন্ট দেওয়া? 5% দেওয়া। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 5/100 হচ্ছে। ঠিক আছে? এটা কত হচ্ছে? 5/100 হচ্ছে। তুমি কি তাহলে এখান থেকে এস এর ভ্যালু মানে ঘনমাত্রা মানটা বের করতে পারো? অফকোর্স পারো। ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইড করতেছো তুমি এম ইন্টু ভি এর সাথে। তাহলে লক্ষ্য করো ডাব্লিউ এর মানটা দাঁড়াচ্ছে কত? 5, গুণ করছি আমরা 1000 এর সাথে, আর ভাগ করছি কত এর সাথে? এম এর সাথে। তাহলে এম এর মানটা হচ্ছে 40 এবং ভি এর মানটা হচ্ছে কত? ভি এর মানটা দাঁড়াচ্ছে আমাদের 100। আচ্ছা, লক্ষ্য করে দেখো এখানে NaOH এর পরিমাণ জিজ্ঞেস করেছে, তাই না? NaOH এর পরিমাণটা যেহেতু আমাদেরকে জিজ্ঞেস করেছে তারা, আমরা চাইলে NaOH এর মানটা বের করতে পারি। W equals to SMV divided by 1000 এই সূত্রের মাধ্যমে। তাহলে দেখো আমরা যে এস এর ভ্যালুটা পেয়েছিলাম একটু আগে, ওটাকে একটু কাটাকাটি করতে হবে। এইটা 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 কেটে দাও, এইটা এইটা কেটে দাও, তাহলে থাকে হচ্ছে 5/4 থাকে, তাই না? তাহলে এই যে 5/4 থাকে, আমরা এখানে এটাকে বসাবো 5/4। এর সাথে গুণ করবে এম এর ভ্যালু যা হচ্ছে 40, আবার গুণ করবো ভি এর ভ্যালু। এখন যে ভিটা আছে ওইটা ইউজ করতে হবে। তাহলে তুমি বসাবা কত? 500, আর পুরা জিনিসটাকে ভাগ করতে হবে 1000 এর সাথে। তাহলে আমি যদি এখন কাটাকাটি কিছু করি, এইটা 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 কাটা যাচ্ছে। আচ্ছা, 4 এর সাথে তুমি 4 কেটে দিলে পড়ে থাকে হচ্ছে 5 এবং 5, গুণ করলে 25 আসার কথা। তাহলে এটার অ্যান্সার হবে 25 গ্রামস। এখানে কি কোথাও 25 গ্রামস দেওয়া আছে? তার মানে হ্যাঁ, সঠিক উত্তরটা এখানে দেওয়া নেই আনফরচুনেটলি। অবস্থাভেদে জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে কে? এখানে মনে রাখতে হবে যে যেই ভদ্রলোক যেই ভদ্রলোক সর্বোচ্চ জারণ মানে পৌঁছায়নি অথবা সর্বনিম্ন জারণ মানে পৌঁছায়নি, তারাই হচ্ছে জারক বিজারক হিসেবে কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কাকে ইউজ করতে পারি? দেখো, ফেরামের ক্ষেত্রে ফেরামের 2+ অবস্থা এখানে আমরা দেখতেছি। লক্ষ্য করলে বুঝবা যে একটা ফেরাম পরমাণু চাইলেই আমরা এটাকে ফেরাম 2+ কনভার্ট করতে পারি, এবং চাইলেই এটাকে আবার ফেরাম 3+ কনভার্ট করা যায়। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো, এই ফেরাম 3+কে আবার উল্টা ফেরাম 2+ও বানানো যায়, আবার চাইলে শুধু ফেরামে কনভার্ট করা যায়। তোমরা কি দেখতেছো যে এই ফেরাম থেকে চাইলে আমি ব্যাকওয়ার্ডস যেতে পারতেছি অথবা হচ্ছে ফ্রন্টওয়ার্ডস যাইতে পারতেছি। এই জন্যই আমরা বলবো ইনি জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে। তাহলে ফেরাম 2+ যেহেতু এখানে এক্সিস্ট করতেছে, তাহলে আমরা বলবো যে এই ভদ্রলোক জারক বিজারক উভয় বোথ হিসেবেই কাজ করবে। বুঝতে পারলাম? আমরা পরের অ্যান্সারে চলে যাচ্ছি। প্রাথমিক বায়ু দূষকটা কে হবে? আচ্ছা, এখানে প্রাথমিক বায়ু দূষক হিসেবে আমরা কাকে আনবো? আমরা আনবো হচ্ছে সালফার ডাইঅক্সাইডকে। সালফার ডাইঅক্সাইড হচ্ছে প্রাইমারি বায়ু দূষক। কেমন? প্রাইমারি। আর এখানে তুমি যে SO3 দেখতেছো, ইনি হচ্ছেন সেকেন্ডারি বায়ু দূষক। সেকেন্ডারি বায়ু দূষক, এই মানটা তোমার জানা থাকা উচিত। পরবর্তীতে আমাদের জিজ্ঞেস করতেছে মেলামাইন থেকে উৎপন্ন বৃক্কের জন্য ক্ষতিকারক পদার্থের নাম কি? আচ্ছা, মেলামাইন থেকে যেই পদার্থটা তৈরি হয় ওটা হচ্ছে নাইট্রোজেনাস কম্পাউন্ড। ঠিক আছে, ওটা হচ্ছে নাইট্রোজেনাস কম্পাউন্ড। আর বৃক্কের জন্য ক্ষতিকারক পদার্থ হচ্ছে তোমার সায়ানাইড কেমিক্যাল। কে ভাইয়া? সায়ানাইড কেমিক্যাল। লক্ষ্য করো এখানে সায়ানো ইউরিক অ্যাসিড আছে, এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, যে কিনা অধিক ক্ষতিকারক পদার্থ মানুষের কিডনির জন্য বা বৃক্কের জন্য। আমরা পরের প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। মারাত্মক লেভেলের দাহ্য পদার্থকে। আচ্ছা, দাহ্য পদার্থ তারাই হবে যারা তোমার সিলিন্ডারের মধ্যে ব্যবহার করা হয়, যাদেরকে সিলিন্ডারে ব্যবহার করা হয়। মানে ওই যে গ্যাস সিলিন্ডার গুলো আছে না, ওই গ্যাস সিলিন্ডার গুলোর মধ্যে যাদেরকে ব্যবহার করা যায়। এলপিজি বলতে বোঝাচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তাহলে কি বোঝায়? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এলপিজি, যেটা কিনা গ্যাস সিলিন্ডারে ব্যবহার করা হয়, এবং এই ভদ্রলোক হচ্ছে সবচেয়ে বেশি দাহ্য পদার্থ হবে। আচ্ছা, পরবর্তীতে আচ্ছা এখান থেকে আরো কিছু ইনফরমেশন দিয়ে রাখি। লিন্ডেন, এটা হচ্ছে কোথায় ইউজ করা হয়? ইয়েস, অফকোর্স, এটা হচ্ছে এক ধরনের তোমার কীটনাশক। কীটনাশক। আচ্ছা, এরপরে আসো। পরের প্রশ্নে জিজ্ঞেস করেছে জীবাণুনাশক হিসেবে অতিবেগুনি রশ্মির যেই আহ, তরঙ্গ দৈর্ঘ্যটা ব্যবহার করা হয় ওটা কত এর রেঞ্জে থাকে? আচ্ছা, এখানে তোমার অতিবেগুনি রশ্মি বলতে বোঝাচ্ছে ইউভি রশ্মি।
আল্ট্রাভায়োলেট রশ্মিগুলা। এই ইউভি রশ্মির যে রেঞ্জগুলো আছে না, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তোমরা পরীক্ষার জন্য এটা অবশ্যই অবশ্যই দেখে যাবা। এখানে জীবাণুনাশক হিসেবে এই রেঞ্জটাকে ব্যবহার করা হয় 240 থেকে 280 ন্যানোমিটারের যে রেঞ্জটা আছে সেইটা। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, যেখানে বলতেছে বায়ুতে সর্বোচ্চ বিদ্যমান নিষ্ক্রিয় গ্যাস কে? আচ্ছা, বাতাসে যেই নিষ্ক্রিয় গ্যাসটা পাওয়া যায়, দেখো রেডন আছে, নিয়ন আছে, হিলিয়াম আছে এবং আর্গন আছে। বাতাসের মধ্যে সবচাইতে বেশি সর্বোচ্চ পরিমাণে অ্যাবাউট হচ্ছে 20%-এর কাছাকাছি এরকম থাকে কোন জিনিসটা? আর্গন গ্যাসটা থাকে, ঠিক আছে? আর্গন গ্যাসের এলিমেন্টটা সবচেয়ে বেশি বিদ্যমান, আর্গন গ্যাস হবে, বাতাসে পাওয়া যায়। এবং মনে রেখো এই আর্গন গ্যাসটা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে প্রথমে আবিষ্কার হয়েছিল। আর্গন গ্যাস বাতাসে সবচেয়ে বেশি আছে, অ্যান্সার হচ্ছে আর্গন হবে। পরের প্রশ্নে যাই, ধনাত্মক প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় কে? আচ্ছা, ধনাত্মক প্রভাবক মানে বোঝাচ্ছে যেই প্রভাবকটা একটা বিক্রিয়ার যে স্পিড হবে, মানে বিক্রিয়ার যে রেট হবে, এই রেটটাকে ইনক্রিজ করে। রেটটাকে কি করে ভাই? রেটটাকে ইনক্রিজ করে। তাহলে বলা যেতে পারে যে ধনাত্মক প্রভাবক কি করে? আমাদের বিক্রিয়ার রেটটাকে ইনক্রিজ করে, এবং এইটা হচ্ছে MnO2 এর একটা ভালো এক্সাম্পল বলতে পারো তুমি। MnO2 হচ্ছে এটার ভালো একটা এক্সাম্পল। পরের প্রশ্নে যাওয়া যাক। আহ, গবেষণাগারে ব্যবহৃত সালফিউরিক অ্যাসিডের পরিবেশের উপর প্রভাব সমূহের অন্যতম কারণ কি? অন্যতম হলো কি, এটা বলতে পারবা? আসলে গবেষণাগারে আমরা যে সালফিউরিক অ্যাসিডটা তৈরি করি, এই সালফিউরিক অ্যাসিডটা পরিবেশের মধ্যে পড়লে পরিবেশের যে মাটিতে খনিজ উপাদান আছে না, ওটার ক্ষয় হবে, কারণ সালফিউরিক অ্যাসিড ওগুলাকে নষ্ট করে ফেলবে। পরবর্তী অ্যান্সার হচ্ছে মনোবেসিক অ্যাসিডের অ্যাসিডের অণুর উদাহরণ কি আসলে? মনোবেসিক অ্যাসিডের উদাহরণ কি? মনোবেসিক অ্যাসিড মানে যে কিনা বিক্রিয়ার মধ্যে একটা মাত্র হাইড্রোজেন ক্রিয়েট করবে। যেমন দেখো HClO4, ইনি যখন বিক্রিয়া করবে হাইড্রোজেন প্লাস পাওয়া যাবে এবং ক্লোরেট আয়নটা পাওয়া যাবে, তাই না? তাহলে দেখতে পারতেছো নিশ্চয়ই যে একটাই মাত্র হাইড্রোজেন তৈরি হয়েছে, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে মনো বেসিক। চাইলে এই হাইড্রোজেনটা একটাই মাত্র OH আয়নের সাথে যুক্ত হতে পারবে, এই কারণে আমরা বলতেছি HClO, এটাই হচ্ছে আমাদের মনোবেসিক অ্যাসিড। অন্যান্যগুলা তাহলে কেমন হবে? অন্যান্যগুলা তাহলে কেমন হবে? অন্যান্যগুলোর ক্ষেত্রেও আমরা চাইলে এই সেম এলিমেন্টটা ইউজ করতে পারি, বের করতে পারি চাইলে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে, যে বিক্রিয়া দ্বারা সাধারণত উচ্চতর অ্যালকেন উৎপন্ন করা হয় তার নাম কি হবে? উচ্চতর অ্যালকেন তৈরি করার জন্য তোমার উডস বিক্রিয়াটা করতে হয়। আর যদি কার্বন সংখ্যা কমাতে চাও তাহলে দরকার হবে ডিকার্বক্সিলেশন। তাহলে এটাকে বলা যায় কার্বন সংখ্যা কমানোর জন্য আমরা যা ব্যবহার করি, কার্বন সংখ্যা কমানোর জন্য আমরা যা ব্যবহার করি সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন কমানোর জন্য। আর উডস বিক্রিয়াটা হচ্ছে কার্বন সংখ্যা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? এইটা দেখো, পৃথিবীর ওজোন স্তর হ্রাস হলে কি পরিস্থিতি ঘটতে পারে? আচ্ছা, পৃথিবীর যদি ওজোন স্তরটা হ্রাস হয়ে যায় তাহলে সূর্য থেকে আসা ওই যে অতিবেগুনি রশ্মিগুলো আছে না, ইউভি লাইট, সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি যেটা ইউভি লাইট পাস হতে পারবে না, পাস হতে পারবে না। আচ্ছা সরি, কি বলতেছি, ওজোন স্তর হ্রাস হলে ইউভি লাইটটা পাস বেশি বেশি করে হবে, এবং ইউভি লাইটটা একটু ক্ষতিকর প্রভাব থাকে আমাদের স্কিনের প্রতি। আমাদের স্কিনের মধ্যে এটা চাইলে স্কিন ক্যান্সার, স্কিন ডিজিজেস ক্রিয়েট করতে পারে। তাহলে বলা যায় এটা ত্বকের ক্ষতি করবে। কিসের ক্ষতি করবে ভাই? ত্বকের ক্ষতি করবে। পরবর্তীতে দেখো আমাদেরকে দিল অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কি? মনে রেখো অপটিক্যাল ফাইবারটা আসলে তিনটা আলাদা আলাদা তারের কম্পোনেন্টের মাধ্যমে যুক্ত থাকে, এবং কি কি সেগুলা? এবং কি কি সেগুলা? এটা হচ্ছে, তুমি বলতে পারো যে এরকম কিছু তার থাকে আর কি তার মধ্যে, এই যে এরকম, এর ভেতর দিয়ে আবার আরেকটা থাকে। তাহলে প্রথম যেই তারটা, এই যে এইটাকে আমরা বলি হচ্ছে কোর, ভেতরেরটাকে আমরা বলি হচ্ছে ক্ল্যাডিং, যেটা এরপরে আসে, আর লাস্টেরটাকে আমরা বলি হচ্ছে
জ্যাকেট, তাই না? মনে রেখো এখানে কোটটা সবসময় কাচের তৈরি হয় এবং এই কাচটা হচ্ছে বালি দিয়ে তৈরি করা হয়। তাহলে কাচ কিভাবে তৈরি করা হয়? বালির মাধ্যমে তৈরি করা হয়। তাহলে আমরা অ্যান্সার বলতে পারি সিলিকন অক্সাইড হচ্ছে এখানে আসল অ্যান্সার। অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান। বালির উপাদান হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। ঠিক আছে? এইটা। আচ্ছা, পরের প্রশ্নটার মধ্যে চলে যাওয়া যাক। ক্যালোরিফিক মান বিচারে সবচেয়ে ভালো কয়লা। আচ্ছা, সবচেয়ে ভালো কয়লার নামটা তারা ইউজ করতেছে। সবচেয়ে ভালো কয়লা কোনটা জানো তোমরা? সবচাইতে এই পৃথিবীর ভালো কয়লা কোনটা? সবচেয়ে ভালো কয়লা হচ্ছে অ্যানথ্রাসাইট। নামটা কি ভাই? অ্যানথ্রাসাইট। আর সবচেয়ে বাজেটা হচ্ছে এই যে পিট। যে ভারী ধাতুর কারণে ব্ল্যাক ফুট ডিজিজ হয়। আচ্ছা, এইটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। ব্ল্যাক ফুট ডিজিজ কার জন্য হয়? মানুষের দেখবা যে পায়ের মধ্যে, হ্যাঁ, এই যে এই ধরো যে একটা মানুষের পা, এই পায়ের মধ্যে এরকম হচ্ছে স্পটস ক্রিয়েট হয়। ঠিক আছে? এটাকে আমরা বলবো হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ। তোমার হাতের মধ্যে এটা হতে পারে এবং এইটা তৈরি হয় হচ্ছে কিসের জন্য? এটা তৈরি হয় আর্সেনিকের জন্য। তাহলে আমরা বলতে পারি ব্ল্যাক ফুট ডিজিজের আসল রিজনটা হচ্ছে আর্সেনিক। কে ভাইয়া? আর্সেনিক। আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে মোটর যানে, মানে মোটর সাইকেল যে আছে সেটার মধ্যে আমাদের সিএনজির পরিমাণটা কত পার্সেন্ট থাকবে? সিএনজির পরিমাণটা কত পার্সেন্ট থাকবে? এইটা খুবই খুবই সোজা একটা কোশ্চেন, বাট তোমাদের হঠাৎ করে দিছে পরীক্ষায়। এটা হচ্ছে 90 to 95%। সিএনজিতে বিদ্যমান মিথেন গ্যাসের পরিমাণ কত? সিএনজিতে বিদ্যমান এই গ্যাসটার পরিমাণ হচ্ছে 90 to 95%। মনে রেখো, যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশে যেই গ্যাসগুলা পাওয়া যায়, যে মাইনিং সেক্টরটা আছে, সেখানে কতটুকু মিথেন গ্যাস পাওয়া যায়? সেখানে হচ্ছে 99%-এর মতো মিথেন গ্যাস পাওয়া যায় বাংলাদেশে। আর সিএনজিতে ব্যবহার করার কথা বললে কি বলবা? 90 to 95%। ওকে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তোমাদের সামনের পরীক্ষাগুলো খুব ভালো হোক। দোয়া থাকবে তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।